বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ করছে অডিও ক্লিপ ১৬। আমরা সকালে শহীদ সাহেবের বাড়িতে যথাসময়ে হাজির হলাম। তিনি রাতে অনেকের সাথে আলাপ করেছিলেন। তিনি আমাদের নিয়ে বসলেন। আমি তার কাছেই বসলাম। শহীদ সাহেব বললেন, বুঝতে পারছি না তোমরা ৫টা সিটি দখল করতে পারবে কিনা। আমি বললাম, স্যার বিশ্বাস করেন আমরা নিশ্চয়ই জিতব। খোদার মর্জি থাকলে আমাদের পরাজিত হবার কোনো কারণ নাই। আমি টেলিফোন তার হাতে তুলে দিয়ে বললাম, বলে দেন খাদা সাহেবকে ইলেকশন হবে। শহীদ সাহেব নাজিমউদ্দিন সাহেবকে টেলিফোন করে বললেন, ইলেকশনই হবে, যাই হোক না কেন ইলেকশনের মাধ্যমেই হবে। সকলেই তো মুসলিম লীগের, আমরা কেন উপরের থেকে চাপাতে যাব। নাজিমউদ্দিন সাহেব কি যেন বললেন। শহীদ সাহেব বললেন, আর হয় না, আপনারা ভালো ব্যবহার করেন নাই। আমরা বিদায় নিয়ে চলে এলাম। রাতে জেলা প্রতিনিধিরা লীগ অফিসে আসলেন। একজনের কথা আমার বিশেষভাবে মনে আছে। তিনি হলেন নোয়াখালী জেলা মুসলিম লীগের সেক্রেটারি মুজিবুর রহমান মুক্তার সাহেব। তিনি জেলার নেতাদের কাছে একটা চমৎকার বক্তৃতা করেন। সমস্ত নোয়াখালী জেলা শহীদ সাহেবের ভক্ত ছিল। হাসিম সাহেবের নেতৃত্বে আমাদের অফিস ভালোভাবে চলছিল। আমরা শিয়ালদহ হাওড়ার লোক রাখলাম কাউন্সিলরদের অভ্যর্থনার জন্য। থাকার জায়গারও বন্দোবস্ত করলাম। ছাত্র কর্মীরা কলেজ হোস্টেল ছেড়ে বের হয়ে পড়েছে যার যার জেলার কাউন্সিলরদের সাথে দেখা করার জন্য। 2 দিন পর্যন্ত রাত দিন ভীষণভাবে কাজ চলল। মৌলানা রাগিব আহসান ও জনাব ওসমান সাহেব ছিলেন কলকাতা মুসলিম লীগের নেতা। কলকাতা মুসলিম লীগের সকলেই শহীদ সাহেবের ভক্ত। তারাও গাড়ি ও কর্মী নিয়ে প্রচারে নেমে পড়ল। সভার দিন দেখা গেল শত শত কর্মী হাজির হয়ে গেছে। আমরা যারা কাউন্সিলের সভ্য তারা হলের ভিতরে চলে গেলাম, আর কর্মীরা দরজার বাইরে দাঁড়িয়ে ক্যানভাস করতে লাগলো। মাঝে মাঝে শহীদ সোহরাওয়ার্দী জিন্দাবাদ, আবুল হাশিম জিন্দাবাদ ধ্বনি দিচ্ছিল। শহীদ সাহেব ও হাসিম সাহেব পরামর্শ করে 5 জনের নাম ঠিক করলেন। 1 হোসেন শহীদ সোহরাওয়ার্দী, 2 আবুল হাশিম, 3 মৌলানা রাগিব আহসান, 4 আহমদ হোসেন এবং 5 লাল মিয়া আমাদের পক্ষের। অন্য পক্ষ থেকে নাজিমউদ্দিন সাহেবও 5 জনের নাম দিলেন। এই সময় ফজলুল কাদের চৌধুরী সাহেব পার্লামেন্টারি বোর্ডের সদস্য হবার জন্য ব্যস্ত হয়ে পড়েন এবং ভীষণ ক্যানভাস শুরু করেন। আমিও তার জন্য তদবির করেছিলাম। শহীদ সাহেবও প্রায় রাজি হয়ে গিয়েছিলেন। লাল মিয়াকে বাদ দিয়ে ফজলুল কাদের চৌধুরীকে নেওয়া হবে তখনও ফাইনাল হয় নাই। এই অবস্থায় রাতে ফজলুল কাদের চৌধুরী সাহেব নাজিমউদ্দিন সাহেবের সাথে দেখা করলেন এবং তাকে নমিনেশন দিলে তিনি চট্টগ্রাম গ্রুপ নিয়ে তার দলে যোগদান করবেন বলে প্রস্তাব দিলেন। শহীদ সাহেব রাতেই খবর পেলেন এবং বললেন, কিছুতেই ওকে নমিনেশন দেয়া হবে না, কারণ এই বয়সে ওর এত লোভ। ওদিকে নাজিমউদ্দিন সাহেবও তাকে তার দল থেকে নমিনেশন দিতে রাজি হলেন না। শেষ পর্যন্ত চৌধুরী সাহেব শহীদ সাহেবের দলকেই ভোট দিলেন। তার দলের সকলেই শহীদ সাহেবের ভক্ত। এম এ আজিজ, জহুর আহমেদ চৌধুরী, আবুল খায়ের সিদ্দিকী, আজিজুর রহমান চৌধুরী সকলেই শহীদ সাহেবের ভক্ত ছিলেন। চৌধুরী সাহেবের এই ব্যবহারে তারাও কিছুটা মনোক্ষুণ্ণ হয়েছিলেন। এরা সবাই ছিলেন আমার ব্যক্তিগত বন্ধু। কাউন্সিল সভা যখন শুরু হলো, মাওলানা আকরম খাঁ সাহেব কিছু সময় বক্তৃতা করলেন। তারপরে আবুল হাশিম সাহেব সেক্রেটারি হিসেবে বক্তৃতা দিতে উঠলেন। কিছু সময় বক্তৃতা দেওয়ার পরেই নাজিমউদ্দিন সাহেবের দলের কয়েকজন তার বক্তৃতার সময় গোলমাল করতে আরম্ভ করলেন। আমরাও তার প্রতিবাদ করলাম। সাথে সাথে গন্ডগোল শুরু হয়ে গেল। সমস্ত যুবক সদস্যই ছিল শহীদ সাহেবের দলে। আমাদের সাথে টিকবে কেমন করে? নাজিমউদ্দিন সাহেবকে কেউ কিছু বলল না, তবে তার দলের সকলেরই কিছু কিছু মারপিট কপালে জুটেছিল। আমি ও আমার বন্ধু আজিজ সাহেব দেখলাম শাহ আজিজুর রহমান সাহেব ছাত্রলীগের ফাইল নিয়ে নাজিমউদ্দিন সাহেবের পিছনে দাঁড়িয়ে আছেন। আমি আর আজিজ পরামর্শ করছি শাহ সাহেবের কাছ থেকে এই খাতাগুলি কেড়ে নিতে হবে, আমাদের ছাত্রলীগের কাজে সাহায্য হবে। নাজিমউদ্দিন সাহেব যখন চলে যাচ্ছিলেন, শাহ সাহেবও রওনা করলেন। আজিজ তাকে ধরে ফেলল। আমি খাতাগুলি কেড়ে নিয়ে বললাম, কথা বলবেন না, চলে যাবেন। আজকাল যখন শাহ সাহেবের সাথে কথা হয় ও দেখা হয় তখন সেই কথা মনে করে হাসাহাসি করি।
শাহ সাহেব 1964 সালে আওয়ামী লীগে যোগদান করেন এবং ন্যাশনাল অ্যাসেম্বলিতে আওয়ামী লীগ পার্টির নেতা ও বিরোধী দলের ডেপুটি লিডার হন। তার সাথে আমার মতবিরোধ 1958 সালের মার্শাল ল জারি হওয়া পর্যন্ত চলে। মাওলানা সাহেব পরের দিন পর্যন্ত সভা মুলতবি রাখলেন এবং 10টায় ভোট গ্রহণ শুরু হবে বলে ঘোষণা করলেন। ব্যালট করা হলো, পাশের রুমে বাক্স রাখা হলো, একজন 5টা করে ভোট দিতে পারবে। আমি ভিতরের গেটে দাঁড়িয়ে ক্যানভাস করছিলাম। মাওলানা সাহেবের কাছে কে যেন নালিশ করেছে। তিনি আমাকে বললেন, তুমি ওখানে কি করছো ছোকরা? আমি বললাম, আমিও একজন সদস্য, ছোকরা না। মাওলানা সাহেব হেসে চলে গেলেন। সন্ধ্যা পর্যন্ত ভোট গণনা হয়ে গেল। শহীদ সাহেবের দলের 5 জনই জিতলেন। আমি ফুলের মালা জোগাড় করেই রেখেছিলাম, আরো অনেকেই মালা জোগাড় করে রেখেছিল। আমি যখন শহীদ সাহেবের গলায় মালা দিলাম, শহীদ সাহেব আমাকে আদর করে বললেন, তুমি ঠিক বলেছিলে, লাল মিয়া সাহেবকে নিয়ে আমাদের ভয় ছিল। আমি ব্যক্তিগতভাবে অনেককে অনুরোধ করেছিলাম তাকে একটা ভোট দিতে। ফরিদপুর জেলার মাত্র সামান্য কয়েকটা ভোটে শহীদ সাহেবের দল পেয়েছিল। লাল মিয়া সাহেব, আমিও আরো কয়েকজন ভোট দিয়েছি। আর সকল ভোটই তমিজউদ্দিন সাহেব, মোহন মিয়া ও সালাম সাহেবের নেতৃত্বে নাজিমউদ্দিন সাহেবের দল পেয়েছিল। লাল মিয়া সাহেবের জন্য 2-4টা ভোট ফরিদপুর থেকে আমি জোগাড় করেছিলাম। লাল মিয়া সাহেব মোহন মিয়া সাহেবের সহোদর ভাই হলেও তিনি লাল মিয়ার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অন্য কথায় যাওয়ার পূর্বে আরেকটা কথা না বললে অন্যায় হবে। লাল মিয়া সাহেব পার্লামেন্টারি বোর্ডের মেম্বার হওয়ার পরে ফরিদপুরের সদস্য নমিনেশনের সময় ভাইয়ের পক্ষ অবলম্বন করেন। আমাদের দলের লোককে নমিনেশন দিতে রাজি হন নাই। ফরিদপুরের 6টা সিটের মধ্যে অনেক ঝগড়া করে মাত্র 2টা সিট আমরা পেয়েছিলাম। একটা রাজবাড়ির খান বাহাদুর ইউসুফ হোসেন চৌধুরীর সিট, আর একটা মাদারীপুরের ইস্কান্দার আলী সাহেবের। মোহন মিয়ার নির্বাচনের দত্তপাড়া শামসুদ্দিন আহমেদ চৌধুরী ওরফে বাদশাহ মিয়ার কাছে পরাজিত হন। বাদশাহ মিয়া ফল ঘোষণা হওয়ার সাথে সাথেই ঘোষণা করলেন, আমার জয়, মুসলিম লীগের জয় ও পাকিস্তানের জয়। লাল মিয়া ও মোহন মিয়া সকল সময়ই ভিন্ন দলে থাকতেন। প্রথমে লাল মিয়া সাহেব কংগ্রেস করতেন, মোহন মিয়া সাহেব মুসলিম লীগ করতেন। আবার মুসলিম লীগে যখন যোগদান করলেন, এক ভাই রইলেন শহীদ সাহেবের দলে, আরেক ভাই খাজা নাজিমউদ্দিনের দলে। আবার পাকিস্তান আমলে আইয়ুবের মার্শাল ল আসলে এক ভাই আইয়ুব খান সাহেবের দলে, আরেক ভাই বিরোধী দলে। যে দলই ক্ষমতায় থাকুক না কেন, তাদের ক্ষমতা ঠিকই থাকে। এই অপূর্ব খেলা আমরা দেখেছি জীবনভর। রাতের বেলা 2 ভাই এক, নিজেদের স্বার্থের বেলায় মুহূর্তের মধ্যেই এক হয়ে যান। বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ করছে অডিও ক্লিপ 17। এই সময় আমাদের ওপর মুসলিম লীগ থেকে হুকুম হলো জেলায় জেলায় চলে গিয়ে ইলেকশন অফিসের ভার নিতে। প্রত্যেক জেলায় ও মহকুমায় ইলেকশন অফিস ও কর্মী শিবির খোলা হবে। জেলায় জেলায় ভালো ভালো কর্মীদের কর্মী শিবিরের চার্জ নিতে হবে। আমার কয়েকটা জেলার কথা মনে আছে। কামরুদ্দিন সাহেব ঢাকা জেলা, শামসুল হক সাহেব ময়মনসিংহ, খন্দকার মোশতাক আহমেদ কুমিল্লা, একরামুল হক খুলনা এবং আমাকে ফরিদপুর জেলার ভার দেয়া হয়েছিল। আমরা রওনা হয়ে চলে এলাম সাইকেল, মাইক্রোফোন, হর্ন, কাগজপত্র নিয়ে। জেলা লীগ আমাদের সাথে সহযোগিতা করবে। আমরা প্রত্যেক মহকুমায় ও থানায় একটা করে কর্মী শিবির খুলব। আমাকে কলেজ ছেড়ে চলে আসতে হলো ফরিদপুরে। ফরিদপুর শহরে মিটিং করতে এসেছি মাঝে মাঝে, কিন্তু কোনোদিন থাকি নাই। আমাকে ভার দেওয়ার জন্য মোহন মিয়া সাহেব ক্ষেপে যান। সকলকে সাবধান করে দেন কেউ যেন আমাকে বাড়ি ভাড়া না দেয়। তিনি মুসলিম লীগের সভাপতি, কিন্তু আমাকে চান না। আমি আব্দুল হামিদ চৌধুরী ও মোল্লা জালাল উদ্দিনকে সকল কিছু দিয়ে পাঠিয়ে দিলাম। হামিদ ও জালাল ফরিদপুর কলেজে পড়ত, তাদেরও লেখাপড়া ছেড়ে আসতে হলো। শহরের ওপরে কেউই বাড়ি দিতে রাজি হলো না। আমার এক দুঃসম্পর্কের আত্মীয় শহর থেকে একটু দূরে তার একটা দোতলা বাড়ি ছিল, ভাড়া দিতে রাজি হলো। সেখানে আমরা অফিস খুললাম। কর্মীদের ট্রেনিং দেয়ার বন্দোবস্ত হলো। সমস্ত জেলায় ঘুরতে শুরু করলাম। মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়িতে অফিস খুলে দিলাম। কাজ শুরু হলো।
থানায় থানায় অফিস করলাম। এই সময় মাঝে মাঝে আমাকে কলকাতায় যেতে হতো। শহীদ সাহেব ও হাসিম সাহেব কিছুদিন পূর্বে একবার গোপালগঞ্জ এসেছিলেন, বিরাট সভা করে গিয়েছিলেন। এই সময় সালাম সাহেবের দল শহীদ সাহেব ও হাসিম সাহেবকে সংবর্ধনা দিতে রাজি হয় নাই, কারণ আমার অনুরোধে তারা এসেছিলেন। তার দলবল প্রশ্ন করল, আমি মুসলিম লীগের একজন সদস্য মাত্র, অফিসিয়াল লীগের কেউই নই। এই নিয়ে ঝগড়া হয়ে গেল গোপালগঞ্জে। শহীদ সাহেব আসবার মাত্র 2 দিন পূর্বে আমি বললাম, আমি গোপালগঞ্জ মুসলিম লীগের জন্মদাতা, শহীদ সাহেব আসবেন, তাকে সংবর্ধনা দিব, যদি কেউ পারে যেন মোকাবেলা করে। আমি রাতের লোক পাঠিয়ে দিলাম। যেদিন দুপুরে শহীদ সাহেব আসবেন সেদিন সকালে কয়েক হাজার লোক সরকি বল্লম দেশি অস্ত্র নিয়ে হাজির হল। সালাম সাহেবের লোকজনও এসেছিল। তিনি বাধা দেবার চেষ্টা করেন নাই। তবে শহীদ সাহেব, হাসিম সাহেব ও লাল মিয়া সাহেবের বক্তৃতা হয়ে গেলে সালাম সাহেব যখন বক্তৃতা করতে উঠলেন, তখন সালাম সাহেব জিন্দাবাদ দিলেই আমাদের লোকেরা মুর্দাবাদ দিয়ে উঠল। দুই পক্ষে গোলমাল শুরু হলো। শেষ পর্যন্ত সালাম সাহেবের লোকেরা চলে গেল। আমাদের লোকেরা তাদের পিছে ধাওয়া করল। শহীদ সাহেব মিটিং ছেড়ে দুই পক্ষের ভিতর ঢুকে পড়লেন। তখন দুই পক্ষের হাতেই ঢাল তলোয়ার আছে। কতজন খুন হবে ঠিক নাই। শহীদ সাহেব এইভাবে খালি হাতে দাঙ্গাকারী দুই দলের মধ্যে চলে আসতে পারেন দেখে সকলে আশ্চর্য হয়ে গিয়েছিল। হাসিম সাহেব পূর্বেই আমার বাড়িতে চলে গেছেন। এই ঘটনার জন্য শহীদ সাহেব ও হাসিম সাহেব সালাম সাহেবের ওপর ক্ষেপে গিয়েছিলেন। আবার শহীদ সাহেব মাদারীপুর হয়ে গোপালগঞ্জ এলেন জনমত যাচাই করতে। অনেক লোক ইলেকশনে দাঁড়াতে চায়, কার বেশি জনপ্রিয়তা দেখতে হবে। পূর্বেকার এমএলএ খন্দকার শামসুদ্দিন আহমেদ সাহেবও মুসলিম লীগে চলে এসেছেন। পেনশনপ্রাপ্ত ডেপুটি পুলিশ কমিশনার খান বাহাদুর শামসুদ্দোহা, আব্দুল সালাম খান সাহেব এবং আরও 2-1 ছিলেন। সালাম সাহেব ব্যক্তিগতভাবে গোপালগঞ্জে খুবই জনপ্রিয় ছিলেন। শতকরা 80% লোকই তাকে চায়, সে সম্বন্ধে কোনো সন্দেহ ছিল না। আমার আব্বাকে শহীদ সাহেব জিজ্ঞাসা করলে আব্বা বলেছিলেন, সালাম সাহেবকে লোকে চায়, তবে সালাম সাহেব ও খন্দকার শামসুদ্দিন সাহেব উভয়ই উপযুক্ত প্রার্থী। শহীদ সাহেব বললেন আমাকে, জনসাধারণ তো সালাম সাহেবকে চায়, তোমার আব্বাও তো তাকে সমর্থন করেন। আমি বললাম, যাকে লোকে চায় তাকেই দিবেন, আমার কোনো আপত্তি নাই। এর পূর্বেই সালাম সাহেবের সাথেও আমার কথা হয়েছিল, কিন্তু হাসিম সাহেব কিছুতেই রাজি হলেন না। এর কারণ জানি না। শেষ পর্যন্ত আমিও হাসিম সাহেবকে বলেছিলাম সালাম সাহেবকে নমিনেশন দিতে। সেজন্য আমার উপর রাগ করেছিলেন তিনি। শহীদ সাহেব রিপোর্ট দিলেন, সালাম সাহেবই সকলের চেয়ে জনপ্রিয়। তিনি সালাম সাহেবকে নমিনেশন দিতে প্রস্তাব করেছিলেন। লাল মিয়া ও হাসিম সাহেব বেঁকে বসলেন। এই সময় কিছু টাকা পয়সার ছড়াছড়ি হচ্ছিল। আমি খবর পেতাম, যদিও চোখে দেখি নাই। শেষ পর্যন্ত খান বাহাদুর শামসুদ্দোহা সাহেবকে নমিনেশন দিল প্রাদেশিক পার্লামেন্টারি বোর্ড। কেন্দ্রীয় বোর্ড খান বাহাদুর সাহেবকে কেটে দিয়ে খন্দকার শামসুদ্দিন আহমেদকে নমিনেশন দিল। সালাম সাহেব ইলেকশন করলে বোধহয় নির্বাচিত হতে পারতেন, কিন্তু মুসলিম লীগের বিরুদ্ধে নির্বাচন করলেন না, কারণ পাকিস্তানের ওপর ভোট। খন্দকার শামসুদ্দিন আহমেদও নমিনেশন পেতে পারেন না, কারণ মাত্র কয়েক মাস পূর্বে তিনি মুসলিম লীগে যোগদান করেন। তিনি মুসলিম লীগের নমিনেশন পেলেন কারণ তার চাচাতো ভাই খাজা শাহাবুদ্দিন সাহেবের মেয়েকে বিবাহ করেন। তাই নাজিমউদ্দিন সাহেব চৌধুরী খালিকুজ্জামান সাহেবকে বলে নমিনেশন নিয়ে আসেন। শহীদ সাহেব ছিলেন উদার, নীচতা ছিল না, দল মত দেখতেন না, কোটারি করতে জানতেন না, গ্রুপ করারও চেষ্টা করতেন না। উপযুক্ত হলেই তাকে পছন্দ করতেন এবং বিশ্বাস করতেন, কারণ তার আত্মবিশ্বাস ছিল অসীম। তার সাধুতা, নীতি, কর্মশক্তি ও দক্ষতা দিয়ে মানুষের মন জয় করতে চাইতেন। এজন্য তাকে বারবার অপমানিত ও পরাজয় বরণ করতে হয়েছে। উদারতা দরকার, কিন্তু নীচ অন্তঃকরণের ব্যক্তিদের সাথে উদারতা দেখালে ভবিষ্যতে ভালোর থেকে মন্দই বেশি হয়, দেশের ও জনগণের ক্ষতি হয়। আমাদের বাঙালির মধ্যে 2টা দিক আছে। একটা হলো আমরা মুসলমান, আর একটা হলো আমরা বাঙালি। পরশ্রী কাতরতা ও বিশ্বাসঘাতকতা আমাদের রক্তের মধ্যে রয়েছে। বোধহয় দুনিয়ার কোনো ভাষায় এই কথাটা পাওয়া যাবে না। পরশ্রী কাতরতা,
পরের স্ত্রী দেখে যে কাতর হয় তাকে পরশ্রী কাতর বলে। ঈর্ষা দেশ সকল ভাষাই পাবেন, সকল জাতির মধ্যেই কিছু কিছু আছে, কিন্তু বাঙালির মধ্যে আছে পরশ্রী কাতরতা। ভাই ভাইয়ের উন্নতি দেখলে খুশি হয় না। এই জন্য বাঙালি জাতির সকল রকম গুণ থাকা সত্ত্বেও জীবনভর অন্যের অত্যাচার সহ্য করতে হয়েছে। সুজলা সুফলা বাংলাদেশ সম্পদে ভর্তি, এমন উর্বর জমি দুনিয়ায় খুব অল্প দেশেই আছে, তবুও এরা গরিব। কারণ যুগ যুগ ধরে এরা শোষিত হয়েছে নিজের দোষে। নিজকে এরা চেনে না, আর যতদিন চিনবে না এবং বুঝবে না ততদিন এদের মুক্তি আসবে না। বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ করছে। অডিও ক্লিপ 18। অনেক সময় দেখা গেছে একজন অশিক্ষিত লোক লম্বা কাপড়, সুন্দর চেহারা, ভালো দাড়ি, সামান্য আরবি ফার্সি বলতে পারে, বাংলাদেশে এসে পীর হয়ে গেছে। বাঙালি হাজার হাজার টাকা তাকে দিয়েছে একটু দোয়া পাওয়ার লোভে। ভালো করে খবর নিয়ে দেখলে দেখা যাবে এই লোকটা কলকাতার কোনো ফলের দোকানের কর্মচারী অথবা ডাকাতি বা খুনের মামলার আসামি। অন্ধ কুসংস্কার আর অলৌকিক বিশ্বাসও বাঙালির দুঃখের আরেকটা কারণ। বাঙালিরা শহীদ সাহেবকে প্রথমে চিনতে পারে নাই। যখন চিনতে পারল তখন আর সময় ছিল না। নির্বাচনের সব খরচ, প্রচার, সংগঠন তাকেই এককভাবে করতে হয়। টাকা বোধ হয় সামান্য কিছু কেন্দ্রীয় লীগ দিয়েছিল, বাকি শহীদ সাহেবকেই জোগাড় করতে হয়েছিল। শত শত সাইকেল তাকেই কিনতে হয়েছিল। আমার জানা মতে পাকিস্তান হয়ে যাবার পরেও তাকে কলকাতায় বসে দেনা শোধ করতে হয়। আমি পূর্বেই বলেছি, শহীদ সাহেব সরল লোক ছিলেন। তিনি ধোকায় পড়ে গেলেন। পার্লামেন্টারি বোর্ডে তার দল সংখ্যাগুরু থাকা সত্ত্বেও নিজের লোককে তিনি নমিনেশন দিতে পারলেন না। নাজিমউদ্দিন সাহেবের দল পরাজিত হওয়ার পরে তারা অন্য পন্থা অবলম্বন করলেন। ঘোষণা করলেন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না, অর্থাৎ শহীদ সাহেবই দলের নেতা হবেন। তিনি শহীদ সাহেবকে অনুরোধ করলেন যারা পূর্ব থেকে মুসলিম লীগে আছে তাদের নমিনেশন দেয়া হোক, কারণ এরা সকলেই শহীদ সাহেবকে সমর্থন করবেন। খাজা সাহেব যখন নির্বাচন করবেন না তখন আর ভয় কি? শহীদ সাহেব এই কথায় বিশ্বাসে স্থাপন করে পুরনো এমএলএ প্রায় সকলকেই নমিনেশন দিয়ে দেন। বোধহয় তখন বাংলাদেশে 119টা সিট মুসলমানদের ছিল। এই চাতুর্যে প্রায় 50 জন খাজা সাহেবের দলের লোক নমিনেশন পেয়ে গেল। আবার কেন্দ্রীয় লীগে খাজা সাহেবের সমর্থক বেশি ছিলেন। লিয়াকত আলী খান, খালিকুজ্জামান, হোসেন ইমাম, চুন্দ্রিগড় সাহেব সকলেই শহীদ সাহেবকে মনে মনে ভয় করতেন, কারণ সকল বিষয়েই শহীদ সাহেব এদের থেকে উপযুক্ত ছিলেন। কেন্দ্রীয় পার্লামেন্টারি বোর্ডও প্রায় 30 জনের নমিনেশন পাল্টিয়ে দেন। এদের মধ্যে 2-1 জন শহীদ সাহেবেরও সমর্থক ছিলেন, এ কথা অস্বীকার করা যায় না। নির্বাচনের পরে দেখা গেল 119টার মধ্যে বোধহয় 116টা সিট লীগ দখল করল। সংখ্যা 2-1টা ভুল হতে পারে, আমার ঠিক মনে নাই। এই 116 জনের মধ্যে নাজিমউদ্দিন সাহেবের দলই বেশিরভাগ। যদিও তারা শহীদ সাহেবকে লিডার বানাতে বাধ্য হলো, কিন্তু তলে তলে তাদের গ্রুপিং চলল। শহীদ সাহেব গ্রুপ করতেন না, তিনি উপযুক্ত দেখেই মন্ত্রী করলেন। নাজিমউদ্দিন সাহেবের দলের অনেককে পার্লামেন্টারি সেক্রেটারি ও হুইপ করলেন। জনাব ফজলুর রহমানকেও মন্ত্রী করলেন। যুদ্ধের সময় ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে মিস্টার চার্চিল ভারতে ক্রিপস মিশন পাঠিয়েছিলেন, কিন্তু কোনো ফল হয় নাই। যুদ্ধের পরে যখন মিস্টার ক্লিমেন্ট হেটলে লেবার পার্টির পক্ষ থেকে প্রধানমন্ত্রী হন, তখন তিনি 1946 সালের 15 মার্চ তারিখে ক্যাবিনেট মিশন পাঠাবার কথা ঘোষণা করলেন। তাতে 3 জন মন্ত্রী থাকবেন। তারা ভারতবর্ষে এসে বিভিন্ন দলের সাথে পরামর্শ করে ভারতবর্ষকে যাতে তাড়াতাড়ি স্বাধীনতা দেয়া যায় তার চেষ্টা করবেন। ভারতবর্ষে বিভিন্ন দলের প্রতিনিধি নিয়ে যত তাড়াতাড়ি হয় একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বড়লাটের সাথে পরামর্শ করে। এই ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন লর্ড প্যাথিক লরেন্স, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া,
Sir Stafford Cripps, President of the Board of Trade, and Mr. A.V. Alexander, First Lord of Admiralty. এরা ভারতবর্ষে এসে বড়লাটের সাথে এবং রাজনৈতিক দলের নেতাদের সাথে পরামর্শ করে একটা কর্মপন্থা অবলম্বন করবেন। মিস্টার এটলির বক্তৃতায় মুসলমানদের পাকিস্তান দাবির কথা উল্লেখ তো নাই, বরং সংখ্যালঘুদের দাবিকে তিনি কটাক্ষ করেছিলেন। মিস্টার এটলি তার বক্তৃতার এক জায়গায় যা বলেছিলেন তাই তুলে দিলাম। Mr. Etley declares that minorities cannot be allowed to impede the progress of majorities. মিস্টার এটলির বক্তৃতায় কংগ্রেস মহল সন্তোষ প্রকাশ করলেন। মুহাম্মদ আলী জিন্নাহ এই বক্তৃতার তীব্র সমালোচনা করলেন। ক্যাবিনেট মিশন 23 মার্চ তারিখে ভারতবর্ষে এসে পৌঁছালেন। তারা ভারতবর্ষে এসে যে সকল বিবৃতি দিলেন তাতে আমরা একটু বিচলিত হয়ে পড়েছিলাম। আমরা দল বল বেঁধে শহীদ সাহেবের কাছে যেতাম, তাকে বিরক্ত করতাম, জিজ্ঞাসা করতাম কি হবে। শহীদ সাহেব শান্তভাবে উত্তর দিতেন, ভয়ের কোনো কারণ নাই, পাকিস্তান দাবি ওদের মানতেই হবে। আমরা দিনের বেলা তার দেখা পেতাম খুব অল্পই, তাই রাতে 11টার সময় নুরুদ্দিন ও আমি যেতাম। কথা শেষ করে আসতে আমাদের অনেক রাত হয়ে যেত। আমরা প্রায়ই হাঁটতে হাঁটতে থিয়েটার রোড থেকে বেকার হোস্টেলে ফিরে আসতাম। দু একদিন আমরা রিপন স্ট্রিটে মিল্লাত অফিসে এসে চেয়ারেই শুয়ে পড়তাম। মিল্লাত কাগজের জন্য নতুন প্রেস হয়েছে, অফিস হয়েছে, হাসিম সাহেব সেখানেই থাকতেন। খন্দকার নুরুল আলম তখন মিল্লাত কাগজের ম্যানেজার হয়েছেন। তখন লীগ অফিসের থেকে আমাদের আলোচনা সভা মিল্লাত অফিসেই বেশি হতো। মুসলিম লীগ অফিসে এমএলএরা এবং মফস্বলের কর্মীরা এসে থাকতেন। বরিশালের ফরমুজুল হক সাহেব মুসলিম লীগের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। তিনি অফিসেই তার ফ্যামিলি নিয়ে থাকতেন। শহীদ সাহেব তাকে মাসে মাসে বেতন দিতেন। হঠাৎ খবর আসলো জিন্নাহ সাহেব 7, 8, 9 এপ্রিল দিল্লিতে সমস্ত ভারতবর্ষের মুসলিম লীগপন্থী কেন্দ্রীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের কনভেনশন ডেকেছেন। বিগত নির্বাচনে বাংলাদেশ ও মুসলিম সংখ্যালঘু প্রদেশগুলোতে মুসলিম লীগ একচেটিয়াভাবে জয়লাভ করেছে। তবে অধিকাংশ মুসলিম জনসংখ্যা অধ্যুষিত পাঞ্জাব, সিন্ধু ও সীমান্ত প্রদেশে মুসলিম লীগ এককভাবে সংখ্যাগরিষ্ঠ হতে পারে নাই। তাই শুধুমাত্র বাংলাদেশে জনাব হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে মুসলিম লীগ সরকার গঠন হয়েছে। পাঞ্জাবে খিজির হায়াত খান তেওয়ারার নেতৃত্বে ইউনিয়নিস্ট সরকার, সীমান্তে ডক্টর খান সাহেবের নেতৃত্বে কংগ্রেস সরকার, সিন্ধুতে জনাব আল্লাহ বক্সের নেতৃত্বে মুসলিম লীগ বিরোধী সরকার গঠিত হয়েছে। 4টা মুসলমান সংখ্যাগুরু প্রদেশের মধ্যে মাত্র বাংলাদেশেই এককভাবে মুসলিম লীগ সরকার গঠন করেছে। অন্যান্য প্রদেশে মুসলিম লীগ বিরোধী দল হিসেবে আসন গ্রহণ করেছে। সমস্ত ভারতবর্ষে তখন 11টা প্রদেশ ছিল। শহীদ সাহেব স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করতে হুকুম দিলেন। বাংলা ও আসামের মুসলিম লীগ এমএলএ ও কর্মীরা এই ট্রেনে দিল্লি যাবেন। ট্রেনের নাম দেয়া হলো পূর্ব পাকিস্তান স্পেশাল। হাওড়া থেকে ছাড়বে। আমরা বাংলাদেশ থেকে 10-15 জন ছাত্রকর্মী কনভেনশনে যোগদান করব। এ ব্যাপারে শহীদ সাহেবের অনুমতি পেলাম। সমস্ত ট্রেনটাকে সাজিয়ে ফেলা হলো মুসলিম লীগ পতাকা ও ফুল দিয়ে। 2টা ইন্টারক্লাস বগি আমাদের জন্য ঠিক করে ফেললাম। ছাত্ররা দুষ্টামি করে বগির সামনে লিখে দিল শেখ মুজিবর ও পার্টির জন্য রিজার্ভড। এ লেখার উদ্দেশ্য হলো আর কেউ এই ট্রেনে যেন না ওঠে। আর আমার কথা শুনলে শহীদ সাহেব কিছুই বলবেন না, এই ছিল ছাত্রদের ধারণা। যদিও ছাত্রদের নেতা ছিল নুরুদ্দিন, তাকেই আমরা মানতাম। শহীদ সাহেব ও হাসিম সাহেবের কামরায় 2টা মাইক্রোফোন লাগিয়ে দেয়া হলো। হাওড়া থেকে দিল্লি পর্যন্ত প্রায় সমস্ত স্টেশনেই শহীদ সাহেব ও দলবলকে সম্বর্ধনা জানাবার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশে মুসলিম লীগের জয়ে সমস্ত ভারতবর্ষের মুসলমানদের মধ্যে একটা বিরাট আলোড়নের সৃষ্টি হয়েছে। জহিরুদ্দিনকে হাসিম সাহেবের কামরার কাছেই থাকার বন্দোবস্ত হয়েছিল, কারণ তাকে সমস্ত পথে উর্দুতে বক্তৃতা করতে হবে। সেই একমাত্র বক্তা যে উর্দু, বাংলা ও ইংরেজিতে সমানে বক্তৃতা করতে পারত। কলকাতার কোনো মহল্লায় সভা হলে জহির উর্দু ও আমি বাংলায় বক্তৃতা করতাম। নুরুদ্দিন, জহিরুদ্দিন, নুরুল আলম, শরফুদ্দিন, কিউজে আজমেরি, আনোয়ার হোসেন, এখন স্টার্ন ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানির বড় কর্মকর্তা, শামসুল হক সাহেব, খন্দকার মুশতাক আহমদ,
ও অনেক লীগ কর্মীদের মধ্যে মুর্শিদাবাদের কাজী আবু নাসের, আমার মামা শেখ জাফর সাদেক, আরও অনেকে পূর্ব থেকেই প্রস্তুত হয়েছিলেন, দিল্লি যাবার অনুমতিও পেয়েছিলেন। এছাড়া যে সকল ছাত্র আমাদের হাওড়া স্টেশনে বিদায় দিতে এসেছিল তারাও স্পেশাল ট্রেনে ভাড়া লাগবে না শুনে এক কাপড়েই ট্রেনে চেপে বসল। প্রায় ৮-১০ জন হবে। তাদের না বলার ক্ষমতা আমাদের ছিল না। তারা ভালো কর্মী। নারায়ে তাকবীর, মুসলিম লীগ জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, মোহাম্মদ আলী জিন্নাহ জিন্দাবাদ, শহীদ সোহরাওয়ার্দী জিন্দাবাদ ধ্বনির মধ্যে ট্রেন ছেড়ে দিল। সমস্ত ট্রেনে মাইক্রোফোনের হর্ন লাগানো ছিল। জহির, আজমেরি ও আমি বেশি স্লোগান দিতাম মাইক্রোফোন থেকে। প্রত্যেক স্টেশনে আমাদের গাড়ি থামাতে হতো। যদিও সব জায়গায় গাড়ি দাঁড় করাবার কথা ছিল না, হাজার হাজার লোক শহীদ সাহেবকে ও বাংলার মুসলিম লীগকে সংবর্ধনা দেওয়ার জন্য হাজির হয়েছিল। সকালে যখন পাটনায় পৌঁছালাম তখন দেখি সমস্ত পাটনা স্টেশন লোকে লোকারণ্য। তারা বাংলা কা মুসলমান জিন্দাবাদ, শহীদ সোহরাওয়ার্দী জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, লড়কে লেঙ্গে পাকিস্তান এরকম নানা স্লোগান দিতে থাকে। আমাদের প্রত্যেকের খাওয়ার বন্দোবস্ত করেছে বিহার মুসলিম লীগ এবং প্রত্যেককে একটা করে ফুলের মালা উপহার দিয়েছে। আমাদের ট্রেন যে সময় মতো দিল্লিতে পৌঁছাতে পারবে না এটা আমরা বুঝতে পারলাম, অনেক দেরি হবে। আমরাও যেখানেই কিছু লোক স্লোগান দেয় সেখানেই ট্রেন থামিয়ে দিই। এজন্য শহীদ সাহেব রাগ করলে আমি বললাম, কয়েক ঘন্টা ধরে লোকগুলি দাঁড়িয়ে আছে, আপনাকে দেখার জন্য কত দূর দূর থেকে এরা এসেছে, আর আমরা 1 মিনিটের জন্য ট্রেন না থামালে কত বড় অন্যায় হবে। যা হোক, এমনি করে সারা রাত জনসাধারণ ছোট ছোট স্টেশনেও জমা হয়ে আছে। আমাদের ট্রেন দেখলেই তারা বুঝতে পারত। এলাহাবাদ স্টেশনে আমাদের সমস্ত ট্রেনটাকে নতুন করে ফুল দিয়ে তারা সাজিয়ে দিয়েছিল। পথে পথে বিহার ও ইউপি থেকে অনেক ছাত্র আমাদের ট্রেনে উঠে পড়েছিল। তাদের অনেকের সাথে আমার বন্ধুত্ব হয়েছিল। পাকিস্তান হওয়ার পরেও আমাদের বন্ধুত্ব বজায় ছিল। এদের অনেকে পাকিস্তানে চলে এসেছে। বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ করছে। অডিও ক্লিপ 19। দিল্লি যখন পৌঁছালাম তখন দেখা গেল যেখানে সকালে আমরা পৌঁছাবো সেখানে বিকালে পৌঁছালাম। 8 ঘন্টা দেরি হয়েছে। মোহাম্মদ আলী জিন্নাহ কনভেনশন বন্ধ করে রেখেছেন আমাদের জন্য। সকাল 9টায় শুরু হবার কথা ছিল। আমাদের ট্রেন থেকে সোজা সভাস্থলে নিয়ে যাওয়া হলো। দিল্লির লীগ কর্মীরা আমাদের মালপত্রের ভার নিলেন। আমরা বাংলায় স্লোগান দিতে দিতে সভায় উপস্থিত হলাম। সমস্ত সদস্যরা জায়গা থেকে উঠে সম্বর্ধনা জানালো। জিন্নাহ সাহেব যেখানে বসেছেন তার কাছেই আমাদের স্থান। যখন উর্দু স্লোগান উঠত আমরাও তখন বাংলা স্লোগান শুরু করতাম। জিন্নাহ সাহেব বক্তৃতা করলেন। সমস্ত সভা নীরবে ও শান্তভাবে তার বক্তৃতা শুনল। মনে হচ্ছিল সকলের মনেই একই কথা, পাকিস্তান কায়েম করতে হবে। তার বক্তৃতার পরে সাবজেক্ট কমিটি গঠন হলো। 8 তারিখে সাবজেক্ট কমিটির সভা হলো, প্রস্তাব লেখা হলো। সেই প্রস্তাবে লাহোর প্রস্তাব থেকে আপাত দৃষ্টিতে ছোট কিন্তু মৌলিক একটা রদবদল করা হলো। একমাত্র হাসিম সাহেব আর সামান্য কয়েকজন যেখানে পূর্বে স্টেটস লেখা ছিল সেখানে স্টেট লেখা হয় তার প্রতিবাদ করলেন। তবুও তা পাশ হয়ে গেল। 1940 সালে লাহোরে যে প্রস্তাব কাউন্সিল পাশ করে সেই প্রস্তাব আইনসভার সদস্যদের কনভেনশনে পরিবর্তন করতে পারে কিনা এবং সেটা করার অধিকার আছে কিনা এটা চিন্তাবিদরা ভেবে দেখবেন। কাউন্সিলে মুসলিম লীগের সুপ্রিম ক্ষমতার মালিক। পরে আমাদের বলা হলো এটা কনভেনশনের প্রস্তাব, লাহোর প্রস্তাব পরিবর্তন করা হয় নাই। জনাব হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে ওই প্রস্তাব পেশ করতে জনাব মোহাম্মদ আলী জিন্নাহ অনুরোধ করলেন, কারণ তিনি বাংলার এবং তখন একমাত্র মুসলিম লীগ প্রধানমন্ত্রী। কাউন্সিল প্রস্তাব: Whereas in this vast subcontinent of India 100 million Muslims are the adherents of a faith which regulates every department of their life, educational, social, economic and political, whose code
is not confined merely to spiritual doctrines and tenets or rituals and ceremonies, and which stands in sharp contrast to the exclusive nature of Hindu dharma and philosophy, which has fostered and maintained rigid caste system for thousands of years, resulting in the degradation of 60 million human beings to the position of untouchables, creation of unnatural barriers between man, and superimposition of social and economic inequalities on a large body of the people of this country, and which threatens to reduce Muslims, Christians, and other minorities to the status of irremediable helots socially and economically. Whereas the Hindu caste system is a direct negation of nationalism, equality, democracy, and all the noble ideas that Islam stands for. Whereas different historical backgrounds, traditions, cultures, social and economic orders of the Hindus and the Muslims made impossible the evolution of a single Indian nation inspired by common aspirations and ideals, and whereas after centuries they still remain two distinct major nations. Whereas soon after the introduction by the British of the policy of setting up political institutions in India on the lines of Western democracies based on majority rule, which means that the majority of the national society could impose its will on the minority of the national society in spite of their opposition, as implied, demonstrated during the 2.5 years regime of Congress governments in the Hindu majority provinces under the Government of India Act 1935, when the Muslims were subjected to untold harassment and oppression, as a result of which they were convinced of the futility and ineffectiveness of the so-called safeguards provided in the constitution and in the instruments of instructions to the governors, and were driven to the irresistible conclusion that in a united India federation, if established, the Muslims, even in Muslims majority provinces, could meet with no better fate, and their rights and interests could never be adequately protected against the perpetual Hindu majority at the center. Whereas the Muslims are convinced that with a view to saving Muslim India from the domination of the Hindus, and in order to afford them full scope of develop themselves according to their genius, it is necessary to constitute a sovereign independent state comprising Bengal and Assam in the northeast zone, and in Punjab, northwest frontier province, Sindh and Baluchistan in the northwest zone. This convention of the Muslim League legislators of India, central and provincial, after careful consideration, hereby declares that the Muslim nation will never submit to any constitution for a united India, and will never participate in any single constitution making machinery set up for the purpose, and any formula devised by the British government for transferring power from the British to the people of India, which does not conform to the following just and equitable principles calculated to maintain internal peace and tranquility in the country, will not contribute to the solution of the Indian problem. 1. That the zones comprising Bengal and Assam in the northeast and the Punjab northwest frontier province, Sindh and Baluchistan in the northwest of India, namely Pakistan zones, where the Muslims are in a dominant majority, be constituted into one sovereign independent state, and that an unequivocal undertaking be given to implement the establishment of Pakistan without delay. 2. That two separate constitution-making bodies be set up by the peoples of Pakistan and Hindustan for the purpose of framing their respective constitutions. 3. That the minorities in Pakistan and Hindustan be provided with safeguards on the line of the All India Muslim League resolution passed on March 23, 1940 at Lahore. 4.
that the acceptance of the Muslim League demand for Pakistan and its implementation without delay are the sine qua non for the Muslim League cooperation and participation in the formation of an interim government at the center. This convention further emphatically declares that any attempt to impose a constitution on a united India basis or to force any interim arrangement at the center contrary to the Muslim demand will leave the Muslims no alternative but to resist such imposition by all possible means for their survival and national existence. জনাব সোহরাওয়ার্দীর বক্তৃতার পরে প্রায় ২০-২৫ জন নেতা বিভিন্ন প্রদেশ থেকে বক্তৃতা করেন এবং প্রস্তাবটা সমর্থন করেন। জনাব আবুল হাশিম সাহেবও চমৎকার বক্তৃতা করেছিলেন। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাশ হওয়ার পরে জনাব লিয়াকত আলী খান একটা শপথনামা পেশ করেন এবং সমস্ত প্রদেশের আইনসভার মুসলিম লীগ দলীয় সদস্যরা এতে দস্তখত করেন। কনভেনশন সমাপ্ত হওয়ার পরে যারা হাওড়া স্টেশনে আমাদের বিদায় জানাতে এসে ট্রেনে উঠে পড়েছিল তারা মহাবিপদের সম্মুখীন হলো। কি করে কলকাতা ফিরে আসবে? স্পেশাল ট্রেন তো আর কলকাতা ফিরে যাবে না। কি করি ভেবে আর কুল পাই না। আমরা পূর্ব থেকে প্রস্তুত হয়ে এসেছিলাম দিল্লি থেকে আজমির শরীফে খাজা বাবার দরগা জিয়ারত করব, আবার আজমির থেকে আগ্রায় তাজমহল দেখতে যাব। 1943 সালে তাজমহল না দেখে ফিরে যেতে হয়েছিল। এবার যেভাবে হয় দেখতেই হবে। ছোটকাল থেকে আশা করে রয়েছি, সুযোগ আবার কখন হবে কে জানে। যা হোক, আমিও আমার কয়েকজন সহকর্মী শহীদ সাহেবের শরণাপন্ন হলাম এবং ছাত্রদের অসুবিধার কথা বললাম। শহীদ সাহেব বললেন, কেন? একজন তো টাকা নিয়ে গেছে এদের ভাড়া দেবার কথা বলে, তোমার সাথে আলোচনা করে টাকা দিতে বলেছি। বললাম, জানি না তো স্যার, সে তো চলে গিয়েছে। শহীদ সাহেব রাগ করলেন। তিনি ছাত্র নন, তার নাম আজ আর আমি বলতে চাই না। শহীদ সাহেব আবারও কিছু টাকা দিলেন, হিসাব করে প্রত্যেককে 25 টাকা করে, এতেই হয়ে যাবে। খন্দকার নুরুল আলম ও আমি সকলকে 25 টাকা করে দিয়ে রসিদ নিয়ে নিলাম প্রত্যেকের কাছ থেকে। তারা বিদায় হয়ে কলকাতায় চলে গেল। আমরা 8-10 জন জনাব ফজলুল কাদের চৌধুরী সাহেবের সাথে আজমির শরীফ রওনা করলাম। চৌধুরী সাহেব সাথে আছেন, টাকার দরকার পড়লে অসুবিধা হবে না। আবার দিল্লি শহরকে ভালো করে দেখে নিলাম। শত শত বৎসর মুসলমানরা দিল্লি থেকে সমস্ত ভারতবর্ষ শাসন করেছে। তখন কি জানতাম এই দিল্লির ওপর আমাদের কোনো অধিকার থাকবে না। দিল্লির লাল কেল্লা, কুতুব মিনার, জামে মসজিদ আজও অনন্য মুসলিম শিল্পের নিদর্শন ঘোষণা করছে। পুরানা দিল্লি ও তার আশেপাশে যখনই বেড়াতে গিয়েছি দেখতে পেয়েছি সেই পুরনো স্মৃতি। আমরা দলে বলে আজমির শরীফ যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে চড়ে বসলাম। কত গল্পই না শুনেছি বাড়ির গুরুজনদের কাছ থেকে। খাজা বাবার দরগায় গিয়ে যা চাওয়া যায় তাই পাওয়া যায়, যদি চাওয়ার মতো চাইতে পারো। আমরা যখন আজমির শরীফ স্টেশনে পৌঁছালাম দেখি বহু লোক তাদের কাছে থাকবার জন্য আমাদের অনুরোধ করছিলেন। ভাবলাম, ব্যাপার কি? আমাদের এত আদর কেন? আমরা কারো দাওয়াত কবুল করছি না, কারণ চৌধুরী সাহেবই আমাদের প্রতিনিধি। তিনি যা করবেন তাই আমাদের করতে হবে। তিনি মালপত্র নিয়ে প্রথম শ্রেণী থেকে নেমে আসলেন এবং একজন ভদ্রলোককে বললেন, চলুন, আপনার ওখানেই যাওয়া যাবে। তিনি তাড়াতাড়ি গাড়ি ডেকে আমাদের নিয়ে চললেন। আমাদের জন্য কামরার অভাব নাই। গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, পরে বুঝতে পারলাম এরাই খাদেম। আজমির শরীফের খাদেমদের যথেষ্ট ভদ্রতাবোধ আছে দেখলাম। তারা কিছুই চেয়ে নেয় না। থাকার বন্দোবস্ত করবে, খাবার বন্দোবস্ত করবে, সাথে লোক দেবে। যে খরচগুলি করার একটা নিয়ম আছে সেগুলোই শুধু আপনাকে দিতে হবে। ফিরে আসার সময় আপনি যা দিবেন তাই তারা গ্রহণ করবে। শুনেছি যেই টাকা তারা গ্রহণ করে তার একটা অংশ নাকি দিতে হয় দরগা কমিটিকে, কারণ দরগা কমিটির যথেষ্ট খরচ আছে। খাজা বাবার দরগায় কোনো লোক না খেয়ে থাকে না, পাক হতে থাকে, মানুষ খেতে থাকে। আমরা দরগায় রওনা করলাম। পৌঁছে দেখি এলাহি কাণ্ড। শত শত লোক আসে আর যায়। সেজদা দিয়ে পড়ে আছে অনেক লোক, চিৎকার করে কাঁদছে। কারো কারো বা দুঃখে দুই চক্ষু বেয়ে পানি পড়ছে। সকলের মুখে একই কথা, খাজা বাবা দেখা দে।
খাজা বাবার দরগার পাশে বসে হারমোনিয়াম বাজিয়ে গান হচ্ছে। যদিও বুঝতাম না ভালো করে, তবুও মনে হতো আরো শুনি। আমরা দরগা জিয়ারত করলাম, বাইরে এসে গানের আসরে বসলাম। অনেকক্ষণ গান শুনলাম, যাকে আমরা কাওয়ালি বলি। কিছু কিছু টাকা আমরা সকলেই কাওয়ালকে দিলাম। ইচ্ছা হয় না উঠে আসি, তবুও আসতে হবে। আমরা তারাগড় পাহাড়ে যাব। সেখানে কয়েকটা মাজার আছে। তারা খাজা বাবার খলিফা ছিলেন। তারাগড় পাহাড় অনেক উঁচুতে, আমাদের উঠতে হবে তার ওপরে। কি করে এই পাহাড় অতিক্রম করে মুসলমান সৈন্যরা পৃথ্বীরাজকে যুদ্ধে পরাজিত করেছিল? সেই যুদ্ধে যখন হাওয়াই জাহাজের জন্ম হয় নাই। ইতিহাসের ছাত্রদের জানা আছে খাজা বাবা কেনই বা এই জায়গা বেছে নিয়েছিলেন। সেই ইতিহাসও খাদেম সাহেবের প্রতিনিধি আমাদের শোনালো। খাদেম সাহেব একজন প্রতিনিধি আমাদের সাথে দিয়েছিল। আমরা তারাগড়ে উঠলাম। অনেকক্ষণ সেখানে ছিলাম। তারাগড় পাহাড় থেকে বহু দূর পর্যন্ত দেখা যায় শুধু মরুভূমি, আর একদিকে আজমির শহর। সেখান থেকে নেমে আসলাম যখন, তখন দুপুর পার হয়ে গেছে। আমরা খাদেম সাহেবের আস্তানায় এসে খাওয়া দাওয়া শেষ করে আবার বেরিয়ে পড়লাম আনার সাগরে যাবার উদ্দেশ্যে। বিরাট লেক, সকল পারেই শহর গড়ে উঠেছে আজকাল। একপাশে মোগল আমলের কীর্তি পড়ে আছে। এখানে এসে বাদশাহ ও বেগমরা বিশ্রাম করতেন। বাদশাহ শাহজাহানের কীর্তি সকলের চেয়ে বেশি। বাদশাহ ও বেগম যেখানে থাকতেন সে জায়গাটা আজও আছে, সাদা মরমর পাথরের দ্বারা তৈরি। আমরা সমস্ত সন্ধ্যা সেখানেই কাটালাম। সন্ধ্যার পর আস্তে আস্তে শহরের দিকে রওনা করলাম। পানির দেশের মানুষ আমরা, পানিকে বড় ভালোবাসি। আর মরুভূমির ভিতর এই পানির জায়গাটুকু ছাড়তে কত যে কষ্ট হয়। আমাদের বন্ধুদের মধ্যে একজন বলেছিল, রাতটা এখানে কাটালে কেমন হয়? সত্যিই ভালো হতো, কিন্তু উপায় নাই। রাতে কাউকেও থাকতে দেওয়া হয় না এই জায়গাটায়। আবার থাকতে চেষ্টা করলে যদি পুলিশ বাহাদুররা গ্রেফতার করে নিয়ে যায়, তবে কে এই বিভুই বিদেশে আমাদের হাজত থেকে রক্ষা করবে? বঙ্গবন্ধুর লেখা আত্মজীবনীমূলক গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ করছে অডিও ক্লিপ 20। সন্ধ্যার পরে খাজা বাবার দরগাহে ফিরে এলাম। কিছু সময় সেখানে থেকে আবার আমাদের আস্তানায় চলে এলাম। খাদেম সাহেব আমাদের জন্য খুব ভালো খাবার বন্দোবস্ত করেছে। রাতটা খুব আরামেই ঘুমালাম। আজমির শরীফকে বিদায় দিয়ে আবার আমরা ট্রেনে উঠে বসলাম আগ্রার দিকে, যেখানে মমতাজ বেগম শুয়ে আছেন তাজমহলকে বুকে করে। বহুদিনের স্বপ্ন তাজমহল দেখব। বাদশাহ শাহজাহানের অমর প্রেমের নিদর্শন এই তাজ। পৃথিবীর 7ম আশ্চর্যের অন্যতম এই তাজ। আমাদের নিজেদের মধ্যে তাজ দেখা নিয়ে অনেক আলোচনা হলো। দুনিয়ার বহু দেশ থেকে বহু লোক শুধু তাজ দেখার জন্য ভারতবর্ষে আসত। তাজমহলের কথা জানে না এমন মানুষ দুনিয়ায় খুব বিরল। আমাদের দেরি আর সইছে না। মনে হচ্ছে ট্রেন খুব আস্তে আস্তে চলছে, কারণ তাজ দেখার উদগ্র আগ্রহ আমাদের পেয়ে বসেছে। আমরা তো ভাবি নাই ঠিক পূর্ণিমার দিনে আগ্রা পৌঁছাবো। আমরা হিসাব করে দিন ঠিক করে আসি নাই। মনে মনে পূর্ণিমাকে ধন্যবাদ দিলাম, আর আমাদের কপালকে ধন্যবাদ না দিলে অন্যায় হতো, তাই তাকেও দিলাম। আমরা আগ্রায় পৌঁছালাম সকালের দিকে। 2 দিন আমরা আগ্রায় থাকব। কোনো একটা হোটেলে উঠব ঠিক করলাম। লোক তো আমরা কম না, প্রায় 12-14 জন। অনেক টাকা খরচ করতে হবে। মুসাফিরখানা হলেই আমাদের সুবিধা হতো। আগ্রায় স্টেশনে পৌঁছালাম। অনেক হোটেলের লোকই তাদের হোটেলে থাকতে আমাদের অনুরোধ করল। এক ভদ্রলোক এলেন। তিনি বললেন, আপনারা বাংলাদেশ থেকে এসেছেন, একটা বাঙালি হোটেল আছে, সেখানেই আপনাদের সুবিধা হবে। চৌধুরী সাহেব বললেন, আপনাদের হোটেলে তাঁবু আছে? আমরা অনেক লোক। তিনি বললেন, তাঁবু খাটিয়ে দিতে পারবো। ঠিক হলো, আগ্রা হোটেলেই যাব। চৌধুরী সাহেব একটা রুম নিলেন। আমাদের জন্য 2টা তাঁবু ঠিক করে দেয়া হলো। আমরা খাটিয়া পেলেই খুশি। শুধু প্রয়োজন আমাদের গোসল করার পানি আর পায়খানা। হোটেলের মালিক বাঙালি, খুব ভদ্রলোক। আমাদের অভ্যর্থনা করলেন।
আমাদের যাবতীয় বন্দোবস্ত করতে ম্যানেজারকে হুকুম দিলেন। কত টাকা দিতে হবে চৌধুরী সাহেবই ঠিক করলেন, তিনিই দিয়েছিলেন। আমাদের কিছুই দিতে হয় নাই। তাড়াতাড়ি আমরা গোসল করে কিছু খেয়ে বেরিয়ে পড়লাম। মন তো মানছে না, তাজ দেখার উদগ্র আগ্রহ। টাঙ্গা ভাড়া করে তাজ দেখতে রওনা করলাম। প্রখর রৌদ্র, কি দেখলাম ভাষায় প্রকাশ আমি করতে পারবো না। ভাষার উপর আমার সে দখলও নাই। শুধু মনে হলো, এও কি সত্য? কল্পনা যা করেছিলাম তার চেয়ে যে অনেক সুন্দর ও গাম্ভীর্যপূর্ণ। তাজকে ভালোভাবে দেখতে হলে আসতে হবে সন্ধ্যায় সূর্য অস্ত যাবার সময়, চাঁদ যখন হেসে উঠবে তখন। আমরা বেশি দেরি করলাম না, কারণ আগ্রা দুর্গ ও ইতিমাদ উদ্দৌলা দেখতে হবে সন্ধ্যার পূর্বেই। যখন সূর্য অস্ত যাবে তার একটু পূর্বেই ফিরে আসতে হবে তাজমহলে। টাঙ্গাগুলিকে আমরা দাঁড় করিয়েই রেখেছিলাম। ইতিমাদ উদ্দৌলা, বেগম নূরজাহানের পিতার কবর। আমরা আগ্রা দুর্গে এলাম। দেওয়ানি আম, মতি মসজিদ, মসি ভবন, নগিনা মসজিদ সবই ঘুরে ঘুরে দেখলাম। দেওয়ানি খাস জেসমিন টাওয়ার দেখতেও ভুল করলাম না। দিল্লির লাল কেল্লার সাথে এর যথেষ্ট মিল আছে। মোগল আমলের শিল্প একই রকমের, দেখলেই বোঝা যায়। যমুনার দিকে বারান্দায় কতগুলো পাথর ছিল, সেই পাথরের মধ্যে সম্পূর্ণরূপে তাজকে দেখা যেত। এখন আর পাথরগুলি নাই, একটা কাঁচ লাগানো আছে। এই কাঁচের মধ্যেও পরিষ্কারভাবে তাজকে দেখা যায়। আমরা সকলেই দেখলাম। শীষমহল দেখে রওনা করলাম। আমাদের যে ভদ্রলোক ঘুরে দেখাচ্ছিলেন তিনি অনেক কথাই বলছিলেন, কিছু সত্য, কিছু গল্প। তবে একটা কথা সত্য, মোগলদের পতনের পরে বারবার লুটতরাজ হয়েছে। জাট ও মারাঠি এবং শেষ আঘাত হেনেছে ইংরেজ। জাট ও মারাঠিরা কিছু কিছু লুট করেই চলে গিয়েছিল, কিন্তু ইংরেজ সবকিছু লুট করেই নিয়ে গিয়েছে ভারতবর্ষ থেকে। লর্ড স্থানীয় লোকরাই এই লুটের প্রধান কর্ণধার ছিলেন। ভারতবর্ষ ও পাকিস্তানের অনেক জায়গায় মোগল শিল্পের অনেক নিদর্শন আছে। আমরা ইতিমাদ উদ্দৌলা দেখে ফিরে চললাম তাজমহল দেখতে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। দিল্লির লাল কেল্লা পূর্বেই দেখেছি, তাই আগ্রা দুর্গ দেখতে আমাদের সময় লাগার কথা না। সূর্য অস্তাচলগামী। আমরাও তাজমহলের দরজায় হাজির। অনেকক্ষণ থাকব, রাত 10টা পর্যন্ত দরজা খোলা থাকে। তারপর দারোয়ান সাহেবরা এসে ঘন্টা দিয়ে জানিয়ে দিবে সময় হয়ে গেছে, তাজকে ত্যাগ করতে হবে রাতের জন্য। আমরা বসে পড়লাম। একটা জায়গা বেছে নিয়ে কয়েকজন নামাজ পড়তে গেলেন। আজানের ধ্বনি কানে এসেছে। পাকিস্তান হওয়ার পরও আজান হয় কিনা জানি না। এই দিনে অনেক লোক দেশ বিদেশ থেকে এসেছে। বাঙালি, মারাঠি, পাঞ্জাবি, মনে হলো ভারতবর্ষের সকল জায়গার লোকই এসেছে। আমাদের পথপ্রদর্শককে জিজ্ঞাসা করলাম, এত ভিড় কি সকল সময়ই থাকে? বললেন, না, পূর্ণচন্দ্রের সময়ে অনেক লোক বিশেষ করে আসে। সূর্য যখন অস্ত গেল, সোনালি রং আকাশ থেকে ছুটে আসছে। মনে হলো তাজের যেন আর একটা নতুন রূপ। সন্ধ্যার একটু পরেই চাঁদ দেখা দিল। চাঁদ অন্ধকার ভেদ করে এগিয়ে আসছে, আর সাথে সাথে তাজ যেন ঘোমটা ফেলে দিয়ে নতুন রূপ ধারণ করেছে। কি অপূর্ব দেখতে! আজও 21 বছর পরে লিখতে বসে তাজের রূপকে আমি ভুলি নাই, আর ভুলতেও পারবো না। দারোয়ান দরজা বন্ধ করার পূর্ব পর্যন্ত আমরা তাজমহলেই ছিলাম। পরের দিন সকালবেলা আমাদের যেতে হবে ফতেপুর সিক্রিতে। চৌধুরী সাহেব একটা মোটর বাস ঠিক করেছিলেন। ফতেপুর সিক্রি ও সেকেন্দ্রা দেখে বিকালে ফিরে আসবো এবং রাতেই আমাদের রওনা করতে হবে তুন্দোলার পথে। তুন্দোলা একটা জংশন। দিল্লি থেকে তুন্দোলা হয়ে ট্রেন হাওড়া যায়। হাওড়াগামী ট্রেন ধরা হবে। সকালবেলায় মোটর বাস এসে হাজির। আমরা তাড়াতাড়ি প্রস্তুত হয়ে গাড়িতে চেপে বসলাম। চৌধুরী সাহেব এলেই গাড়ি ছেড়ে দিল। মাত্র 28 মাইল পথ, কত সময় বা লাগবে? মোগলদের স্থাপত্য শিল্পের গল্প করতে করতেই আমরা এসে পড়লাম ফতেপুর সিক্রিতে। আকবর বাদশাহ নিজেই ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন। এখানে সম্রাট আকবর তার রাজধানী করেছিলেন।
আগ্রা দুর্গের সাথে এর বিশেষ পার্থক্য ছিল না, তবে ফতেপুর সিক্রি অনেক বড়। এই ফতেপুর সিক্রির সামনেই যে বিরাট ময়দান দেখা যায়, এর নামই খানওয়া। এখানেই সম্রাট বাবর সংগ্রাম সিংহকে পরাজিত করে ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের ভিত্তি করে তুলেছিলেন। কেন যে আকবর বাদশাহ এখানে দুর্গ তৈরি করেন তা বলা কষ্টকর। এ বিষয়ে বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন মত। আমরা আগ্রা গেট পার হয়ে ভেতরে এলাম। সামনে বুলন্দ দরজা, এটাই হলো দুর্গের প্রধান গেট। 134 ফিট উঁচু বুলন্দ দরজা পার হয়েই আমরা প্রথম দেখতে পেলাম সেলিম চিশতির দরগা। তার মাজার জিয়ারত করে আমরা দুর্গের ভেতর প্রবেশ করব। দরগা জিয়ারত করলাম। সেলিম চিশতি ছিলেন বাদশাহ আকবরের পীর। আজমিরের খাজা বাবার দরগায় দেখলাম গান বাজনা চলছে সমানে। এখানেও দেখলাম সেই একই অবস্থা। আমাদের বাংলাদেশের মাজারে গান বাজনা করলে আর উপায় থাকতো না। খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আর সেলিম চিশতি দুইজনই নাকি গান ভালোবাসতেন। আমরা এক এক করে ইবাদতখানা থেকে আরম্ভ করে আবুল ফজলের বাড়ি, হামামখানা, ধর্মশালা, মিনা মসজিদ, যোধাভাই মহল ও সেলিমগড় দেখতে শুরু করলাম। এক একজনে এক একটা জায়গা দেখতে চায়। আমি দেখতে চেয়েছিলাম তানসেনের বাড়ি। শেষ পর্যন্ত তানসেনের বাড়ি দেখতে গেলাম। তার বাড়িটা প্রাসাদের বাইরে, পাহাড়ের ওপর ছোট্ট একটা বাড়ি। বোধহয় সঙ্গীত সাধনায় ব্যাঘাত হবে, তাই তিনি দূরে থাকতেই ভালোবাসতেন। আমার মন যেন সান্ত্বনা পেল না তানসেনের বাড়ি দেখে। যা হোক, বহুদিনের কথা। এ বাড়িতে তিনি ছিলেন কিনা শেষ পর্যন্ত তারই বা ঠিক কি। সম্রাট তো এত অর্থ খরচ করে যে প্রাসাদ ও দুর্গ তৈরি করলেন, 2 বছরের বেশি থাকতে পারেন নাই। আবার আগ্রা দুর্গে ফিরে যেতে হয়েছিল ঐতিহাসিকদের মতে পানির অভাবের জন্য। আমার মন স্বীকার করতে চায় না যে পানির জন্য তিনি চলে যান। মনে হয় অন্য কোনো কারণ ছিল। 8 বর্গমাইল জায়গা নিয়ে ফতেপুর সিক্রি রাজপ্রাসাদ ও দুর্গ গড়ে তোলেন, যার মধ্যে 2900 ঘর ছিল। আগ্রা দুর্গে ছিল প্রায় 500 ঘর। ফতেপুর সিক্রিতে সম্রাটের সমস্ত অমাত্যবৃন্দের থাকার জায়গা হয়েও 60,000 সৈন্য থাকতে পারত। সম্রাট আকবরের শক্তি এবং সামর্থ্য ছিল। তিনি এদের জন্য পানির ব্যবস্থা করতে পারেন নাই। পানির কষ্টে তিনি ফতেপুর সিক্রি ছেড়ে আসেন, এটা যেন বিশ্বাস করতে মন চাইল না। আমাদের আবার সন্ধ্যায় ট্রেন ধরতে হবে। লোকাল ট্রেন আগ্রা থেকে তুন্দলা পর্যন্ত যায়। ফতেপুর সিক্রির পাশেই একটা ডাক বাংলো আছে। আমরা সকলেই কিছু খেয়ে নিয়ে রওনা করলাম সেকেন্দ্রায়, যেখানে সম্রাট আকবর চিরনিদ্রায় শায়িত। এই সমাধি স্থান তিনি নিজেই ঠিক করে গিয়েছিলেন। দিল্লি থেকে শুরু করে অনেক রাজা বাদশার সমাধি আমি দেখেছি, কিন্তু সেকেন্দ্রায় আকবরের সমাধির ভাব গম্ভীর ও সাধাসিধে পরিবেশটা আমার বেশ লেগেছিল। সমস্ত জায়গাটা জুড়ে অনেক রকমের গাছপালায় ভরা, ফল ও ফুলের গাছ। সমাধিটা সাদা পাথরের তৈরি।